এটা আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। তার আগে ইনশাল্লাহ আমি আপনাদের ফার্স্ট টাইমটাকে নোট দিয়ে দিই। আমরা মূলত হচ্ছে যে ক্লাসটা করছিলাম, যেহেতু ক্লাসটা আমাদের সেখানে আর কি শেখানো হয়েছিল, তো ওরা হচ্ছে মডেলকরণ যে প্রসেস, মানে যে ওষুধ সামগ্রী আমরা ব্যবহার করি আর কি, প্রসেস এবং হচ্ছে যে ওষুধ সামগ্রী এবং কোন দিন আমরা কোন ওষুধটা ব্যবহার করবো, এই রোজের যেটা ছিল আর কি আমাদের। তো সেটা আলহামদুলিল্লাহ আমি ডে বাই ডে আমি আপনাদের জন্য একবারে চাট করে নিয়ে আসছি। এটা করতে আজকে মোটামুটি অনেক সময় চলে গেছে। তো ইনশাল্লাহ এটার আমি আপনাদের পিডিএফ ফাইল আছে সেটা সেই পিডিএফ ফাইল ফাইলটা ইনশাল্লাহ আমি আপনাদের দিয়ে দিব। তো আপনার যারা যারা আছেন আপনারা চাইলে আমি পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি আপনাদের আজকের ক্লাসে। আপনারা একটু ফার্স্ট টাইম আগে আপনারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ওটাকে কালেক্ট করবেন। আপনারা ফাইলগুলো একটু সবাই ডাউনলোড করে নেবেন অনুগ্রহ করে। তারপর আমি যে ফাইলটা বের করতে হলো ফাইলটা বের করবেন, তাহলে আপনাদের হচ্ছে শেখাটা অতি সহজে আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন আর শিখতে পারবেন ইনশাল্লাহ। যে আপনারা দেখবেন ইতিমধ্যে আমি হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে, যে গ্রুপে আমাদের মধ্যে লিঙ্ক দেওয়া হয়, সেই গ্রুপে আমি আপনাদের পিডিএফ করে ফাইলগুলো পাঠাইছি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ওখানে ইতিমধ্যে আমাদের যে দ্বিতীয় ক্লাসের যে আর কি চারটা ছিল, প্রথমতম দিন, দ্বিতীয়তম দিন, তৃতীয়তম দিন, আমরা টোটালি যে 60 দিনে মনোযোগ যে প্রসেসটা আছে এবং যে চিকিৎসার ধাপগুলো আছে, সেখানে আমরা A to Z একবারে এভাবে সুন্দর করে প্রিন্ট করে দিয়েছি। এই সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ইনশাল্লাহ সবাই ডাউনলোড দিয়ে রেখে দিতে পারবেন ইনশাল্লাহ। এরপর আমরা আসি, এটা মূলত আমাদের তৃতীয় ক্লাস ছিল। তো তৃতীয় ক্লাসের আমরা হচ্ছে জাস্ট আমরা কি কি প্রোডাক্ট ব্যবহার করবো এবং কি জন্য ব্যবহার করবো আমরা এতটুকু গিয়েছিলাম, কিন্তু আমাদের টোটাল বাকি ছিল খাদ্য রেশন গুলো। তো সরাসরি আমি আজকে খাদ্য রেশনে যাইতে দিচ্ছি আর কি। আর আপনাদের যদি প্রশ্ন থাকে সেগুলো ইনশাল্লাহ পরবর্তী আপনারা জানাবেন ইনশাল্লাহ। তো আমাদের খাদ্য রেশন আপনাকে ডাউনলোড করছেন সেটা। যাক, আলহামদুলিল্লাহ আমরা সময় অপচয় করবো না, আমাদের প্রায় 10 মিনিট নষ্ট হয়ে গেছে। তো আমার মূলত হচ্ছে আজকের যে আমি দিতে চাইছিলাম আপনাদের হচ্ছে মূলত সাপ্লিমেন্ট তালিকা। তো আমরা সাপ্লিমেন্ট কেন ব্যবহার করি সেটা আমি আপনাদের ইতিমধ্যে বলছিলাম, যে সাপ্লিমেন্ট ব্যবহারের একটাই উদ্দেশ্য হচ্ছে খাবারের খরচ কমানো এবং খাবারের মান বৃদ্ধি করে খাবারের রেজাল্ট বাড়ানো। এটা হচ্ছে তোমার সাপ্লিমেন্ট ব্যবহারের একটা মূল উদ্দেশ্য। কারণ সাপ্লিমেন্ট আমরা খাবার ব্যবহার করলে আমাদের মানে খাবারের প্রোটিন যদি আমরা সরাসরি 18% প্রোটিন রাখি, তারপর আমাদের গরু 2 মাসে মোটা হবে। আর নর্মালি সাপ্লিমেন্ট ব্যতীত খাবার প্রোটিন আমরা যদি 18 থেকে 25 26 পর্যন্ত রাখি, মানে মিনিমাম 25 রাখতে হয়। আমরা যদি 25 পর্যন্ত প্রোটিন পার্সেন্টেজ রাখি, তাহলে আমাদের ওই খাবার তৈরি করতে মিনিমাম কস্টিং হবে 60 থেকে 70 টাকা। কিন্তু ওই খাবার দিয়ে আমাদের গরু 2 মাসে ফ্যাটেনিং করা অত্যাধিক কঠিন হয়ে যায়। যার কারণে মূলত হচ্ছে আমরা ব্যবহার করি খাবারের সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট ব্যবহার করলে হয় কি, মূলত প্রোটিনের নির্যাসটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, মানে প্রোটিনটা গরুর মধ্যে ভেঙে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর হয়। এবং এই অ্যামাইনো অ্যাসিডটা মূলত হচ্ছে গরুর মধ্যে মাংস এবং দুধ উৎপাদন করে। তো আমরা যখন আমরা সরাসরি সাপ্লিমেন্ট ব্যবহার করি, সাপ্লিমেন্টের একটা অংশ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, বলতে হচ্ছে প্রোটিনের নির্যাস হচ্ছে সাপ্লিমেন্টটা। যার কারণে যখন আমরা খাবারের সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকি সে সময় আমাদের খাবারের যদি প্রোটিন পার্সেন্টেজ কম হয়, সে সময় আমাদের গরু কি তারপর আমাদের খাদ্যের মান ঠিক থাকবে এবং গরু দ্রুত মোটা তাজা হবে। তো এইভাবে মূলত হচ্ছে সাপ্লিমেন্ট ব্যবহার করলে তখন আমাদের প্রোটিন পার্সেন্ট কম লাগে, সে সময় আমাদের খাবারের কস্টিং অত্যন্ত কমে আসে। এইভাবে মূলত আমরা বলতে পারি যে সাপ্লিমেন্ট ব্যবহার করলে আমাদের খাবারের খরচ কম হয় এবং খাবারের মান বেড়ে যায়। তো আমরা মূলত হচ্ছে সাপ্লিমেন্ট খাবারে এখন আসেন। সাপ্লিমেন্ট তো অনেক আইটেম আছে। ধরেন যে কেউ ব্যবহার করে থেকে 5টা, কেউ ব্যবহার করে 10টা, কেউ অনলি ব্যবহার করে 2টা আইটেম আছে। আবার কেউ ব্যবহার করে 25টা আইটেম ব্যবহার করে, এমন আছে 25 30টা আইটেম ব্যবহার করে। আবার আমরা ব্যবহার করি মূলত হচ্ছে, বা আমার ফার্ম দেখছেন আর কি, যে আলহামদুলিল্লাহ আমরা 2 মাসে ফেটারিং করতেছি। তো আমি ব্যবহার করতে মূলত হচ্ছে 20টা আইটেম। এখন 20টা আইটেম মানে কি জন্য ব্যবহার করি ইনশাল্লাহ সেই বিষয়টা আমি আজকে আপনাদের কাছে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। তো আপনারা এই তালিকাটা কি আপনাদের হাতে পেয়েছেন আপনারা? এই তালিকাটা হাতে পেয়েছেন আপনারা? দেখেন দেখি। আপনারা যারা যারা ক্লাসে আছেন কাইন্ডলি এই তালিকাটা একটু বের করে নেবেন। এটা মূলত তালিকাটা হচ্ছে মরতাজাকরণ সাপ্লিমেন্ট তালিকা। দেখতে পাচ্ছেন আপনারা? মরতাজাকরণ সাপ্লিমেন্ট তালিকা। এই তালিকাটা যদি আপনারা বের করেন তাহলে ইনশাল্লাহ আমি এদিকে বললে আপনারা মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ আপনাদের শোনাটা তখন সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর কেউ যদি পারেন তাহলে আপনারা চাইলে সঙ্গে নিজের নোট খাতায় নোটও করে নিতে পারেন।
মানে সেখানে ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। তো আমরা হচ্ছে আপনাদের সাপ্লিমেন্টটা ব্যবহার তালিকাটা পেয়ে থাকেন। তো এখানে আমাদের সাপ্লিমেন্ট গুলো আছে। প্রথমত হচ্ছে এক নম্বরে আছে রুমেন বাইপাস মিথিওনিন, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার মাল্টি এনজাইম, তৃতীয় হচ্ছে আপনার টক্সিন বাইন্ডার, চতুর্থ নাম্বারে আছে বা 4 নাম্বার আছে অ্যান্টি অক্সিডেন্ট, 5 নাম্বার আছে কেবল গ্রোথ প্রমোটার, এবং 6 নাম্বার হচ্ছে আমাদের প্রোবায়োটিক, 7 নাম্বার হচ্ছে মাইক্রো মিনারেল, 8 নাম্বার হচ্ছে আপনার ভিটামিন প্রিমিক্স, 9 নাম্বার হচ্ছে আপনার রোমেন বাইকাস ফ্যাট, 10 নাম্বার আছে লাইসিন, 11 নাম্বার আছে এনসিপি বা মনোক্যালসিয়াম ফসফেট যেটাকে বলে, 12 নাম্বার হচ্ছে আপনার গ্লুটাথিওনিক পাউডার, 13 নাম্বার হচ্ছে বায়োসাব, 14 নাম্বার আছে স্লাইন, এবং 15 নাম্বার আছে আপনার গ্রোথ প্রমোটার হেলপিনল, এবং হচ্ছে 16 নাম্বার আছে আপনার ফাইটেস, এবং 17 নাম্বার হচ্ছে আপনার সোডিয়াম বাই কার্বনেট, 18 নাম্বার ব্যবহার করি আমরা রোমেনি, 19 নাম্বার হচ্ছে লাইমস্টোন, 20 নাম্বার হচ্ছে অ্যামাইনো ক্লোর বা যেটাকে বলা হয় কোডিন। তো এখন আমরা হচ্ছে যদি এই প্রোডাক্ট গুলার বা এই সাপ্লিমেন্ট কয়টা উপাদান আমরা যেটা ব্যবহার করবো, আমি আপনাদের আগে বলছিলাম যে আমরা যদি কোথাও শুনি যে আমরা এই জিনিসটা ব্যবহার করবো, তাহলে ফার্স্ট টাইম এই তিনটা আমাদের আনতে হবে, যেটা আমি ব্যবহার করব কি জন্য, আদৌ আমার গরুকে মানে এই উপাদানগুলোর প্রয়োজন আছে কিনা, যদি প্রয়োজন থাকে তারা ব্যবহার করবো, ঠিক আছে। তো আমরা যে এই উপাদানগুলোর কোনটার কি কাজ এবং কিভাবে এটা মাংস বৃদ্ধির জন্য কাজ করে এটা আমরা জানি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা এগুলো ব্যবহারের কারণ সহ এবং এটা কিভাবে মানে কিভাবে এটা গরু 2 মাসে মোটা করতে সহায়তা করে এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের মাঝে আসবে। এবং এই অভিজ্ঞতাটা আসলে আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের মাঝে এই আত্মবিশ্বাসটা আসবে, আমি গরু 2 মাসে মোটা তাজা হবে। তো আমরা হচ্ছে যদি এখন সাপ্লিমেন্টটাকে, সাপ্লিমেন্ট তো অনেক আইডিয়া আছে, কিন্তু প্রতিটার কাজ তো একটা না। সাপ্লিমেন্ট ব্যবহার করতেছি মাংস বৃদ্ধির জন্য, কিন্তু প্রতিটা জিনিস তো মাংস বৃদ্ধি করে না, তাই না? এখন আমরা যদি চাই সাপ্লিমেন্টটাকে ভাগ করে, আসলে সাপ্লিমেন্টটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। আমার যতটুকু আর কি অভিজ্ঞতা খামার সেক্টর নিয়ে, তো এখানে আমরা সাপ্লিমেন্টকে টোটালি হচ্ছে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগ কি কি? প্রথমটা হচ্ছে আমরা ভাগ করতে পারি ভিটামিন সেক্টর, তারপর হচ্ছে আমাদের হচ্ছে মিনারেল সেক্টর, তারপর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড সেক্টর, এবং একটা হচ্ছে আপনার ডাইজেস্টিবল যে প্রোডাক্ট গুলো থাকে আর কি, ডাইজেস্টিভ যে প্রোডাক্ট গুলো থাকে বা যেগুলো হচ্ছে গরুর হজম ক্রিয়া এবং হচ্ছে গরুর স্বাভাবিক চলাফেরা এবং স্বাভাবিক গরুকে রাখার জন্য, স্বাচ্ছন্দ্যে রাখার জন্য যে ওষুধগুলো প্রয়োজন সেগুলো আমরা সাপ্লিমেন্ট গুলোতে অন্তর্ভুক্ত করতে পারি। তাহলে আমার দেখা যাচ্ছে যে আমাদের টোটাল সাপ্লিমেন্টকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তো আমাদের যে লিস্ট আইটেম আছে, লিস্ট মধ্যে 4টা আমাদের কোন ভাগের সেটা আমাদের বের করতে হবে। আর একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, আপনারা যারা মূলত এখানে খামারি আছেন, আপনাদের হয়তো এতটুকু একটু অভিজ্ঞতা আছে যখন আপনারা বাজার থেকে বেশ কিছু গ্রোথ প্রমোটার কখনো ওষুধ নিয়ে আসেন যেগুলো খাওয়ালে গরুর দ্রুত মাংস বৃদ্ধি পায়। তো তো সেখানে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যে সেখানে মূল সোর্স থাকে কি, আর যেগুলো হচ্ছে মাংস বৃদ্ধি করার জন্য ওষুধ দেওয়া হয়, সেখানে 3টা জিনিস দেখবেন, একটা হচ্ছে ভিটামিন, একটা হচ্ছে মিনারেল, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই তার 3টা জিনিস থাকে। এই 3টা জিনিসটাই হচ্ছে মূলত মাংস বৃদ্ধির মূল কাজ করে। তো এই উপাদানগুলো এখন নিয়ে আমরা আলোচনা করবো আর কি, যে খাবারে আমরা এখানে এই সাপ্লিমেন্ট গুলো ব্যবহার করব। তো প্রথমত হচ্ছে 1 নম্বরে আছে রুমেন বাইপাস মিথিওনিন। মিথিন মূলত কি কাজ করে? মিথিন হচ্ছে আমাদের 4 ভাগের মধ্যে মিথিনটা আমাদের পড়ে, আলহামদুলিল্লাহ। মিথিনটা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড সোর্সের প্রোডাক্ট। অ্যামাইনো অ্যাসিড কি কাজ করে? অ্যামাইনো অ্যাসিডের মূল কাজ হচ্ছে মাংস বৃদ্ধি করা, মাংস এবং দুধ উৎপাদন করা। যে গরু দুধের জন্য পারফেক্ট, সে গরু দুধ উৎপাদন হবে, যে গরু মাংসের জন্য সে গরুর মাংস উৎপাদন হবে ইনশাল্লাহ। এবং দ্বিতীয় হচ্ছে মাল্টি এনজাইম। এটা কাজ করে কি, এটা হচ্ছে আমি আগে বললাম আপনাদের ডাইজেস্টেবল যে প্রোডাক্ট গুলো থাকে এবং গরুর আছে আপনার সেফটি এবং হেলদি থাকে বা গরুর রিল্যাক্স থাকার জন্য যে প্রোডাক্ট গুলো আছে সেটার মধ্যে পড়ে যায় আমাদের হচ্ছে মাল্টি এনজাইম। মাল্টি এনজাইমের কাজ কি? মাল্টি এনজাইমের মূল কাজ হচ্ছে আমরা যতগুলো জিনিস গরুকে খাওয়াবো আর কি, এই জিনিসগুলো হজম করাবে এবং গরুর মধ্যে মানে বদ হজম জিনিসটা আসতে পারবে না, এই যে আমাদের খাবার ব্যবহার করতে হয় মাল্টি এনজাইম। এখন গরু তো স্বাভাবিক যে কোনো খাবার হজম করতে পারে, কিন্তু মাল্টি এনজাইম হজম হজম কেন ব্যবহার করবো? ভাই একটা গরুকে যখন আমরা খাবার দেব, কারণ ফ্যাটেনিং এর জন্য খাবার দিই, সে সময় আমরা কিন্তু একবার হাই প্রোটিন এবং বিভিন্ন ধরনের যেগুলো হচ্ছে আপনার ভিটামিন যুক্ত খাবার বা যেগুলো হচ্ছে একবারে ভিটামিন হাই ক্লাস যেগুলো খাবার আমরা সেগুলো প্রয়োগ করবো। এই খাবারটা হচ্ছে অনেক সময় গরু মনে করেন হজমের মধ্যে সমস্যা আসতে পারে। আর আমরা যে খাবারগুলো খাওয়াবো সেটা যেন শতভাগ গরু শোষণ করতে পারে এবং কোনো প্রকার অ্যাসিডিটি বা ক্ষুধা মধ্যে তৈরি হতে না পারে, যার কারণে ব্যবহার করি মাল্টি এনজাইম। এরপর টক্সিন বাইন্ডার।
টক্সিন মেটা মূলত কাজ করে কি, যখন আমরা একটা খাবার তৈরি করে রাখবো, এই খাবারের মধ্যে আপনার বেশ কিছু আপনার হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে বা ক্ষতিকর আপনার হচ্ছে অণুজীবগুলো থাকতে পারে। সেই ক্ষতিকর অণুজীবগুলো জানে গরুর হচ্ছে আপনার রুমেনে গিয়ে বা হজম কার্য যখন গরু সম্পন্ন করবে সেই সময় জানে গরুর রুমেনের মধ্যে কোনো সমস্যা তৈরি করতে না পারে। যার কারণে মূলত হচ্ছে আমাদের টক্সিন বাইন্ডারটা ব্যবহার করে। টক্সিন বাইন্ডার মূলত হচ্ছে খাবারের মধ্যে ক্ষতিকর অণুজীব বা ব্যাকটেরিয়া গুলো ধ্বংস করে। এবং চতুর্থ নাম্বার হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্টটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। অ্যান্টি অক্সিডেন্টের মধ্যে দুইটা কাজ করে। আমরা হচ্ছে যখন একটা খাবার তৈরি করব, আসলে একটা খাবার তৈরি করে এটা আমরা কতদিন সংরক্ষণ করতে পারবো সেটা ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যান্টি অক্সিডেন্টের উপরে। তাছাড়া অ্যান্টি অক্সিডেন্ট একটা জিনিস কাজ করে, যখন আমরা কোনো ভিটামিন উপাদান বা অ্যামাইনো অ্যাসিড গরুকে খাওয়াই, যখন এটা হচ্ছে যখন মানে আমাদের শরীরের গঠনের মৌলিক হচ্ছে কোষ বা যেটাকে সেল বলে আর কি, এই কোষ বা সেল গুলো হচ্ছে অক্সিজেন শোষণ বা অন্যান্য উপাদান শোষণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অ্যান্টি অক্সিডেন্ট। এরপর আসুন ক্যাটল গ্রোথ প্রমোটার। গ্রোথ প্রমোটার হচ্ছে আপনার বিশেষ করে এগুলো হচ্ছে মানে একটা গরুর বডি এনার্জি সর্বোচ্চ বাড়ানোর জন্য এবং হচ্ছে মাংস বৃদ্ধির জন্য সজাগ রাখে এই গ্রোথ প্রমোটার গুলো। এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে প্রোবায়োটিক। প্রোবায়োটিক হচ্ছে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। প্রোবায়োটিক মূলত হচ্ছে আপনার কাজ করে গরুর রুমেন। গরুর রুমেনে হচ্ছে প্রোবায়োটিক, যখন আমাদের গরুর মধ্যে প্রোবায়োটিকের সংখ্যা বেশি হবে, আর প্রোবায়োটিক ধরতে গেলে এক প্রকার অণুজীব মানে হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া দুই প্রকার থাকে, একটা হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া, একটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। তো হচ্ছে প্রোবায়োটিক ব্যবহার করলে গরুর মধ্যে যে উপকারী যে ব্যাকটেরিয়া গুলো থাকে এগুলোর সংখ্যা বৃদ্ধি পায়। আর যখন এই হচ্ছে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়, এই উপকারী ব্যাকটেরিয়া গুলো গরুর রুমেনে শোষণ হয়ে এটা হচ্ছে আপনার প্রোটিনের রূপান্তর হয়। ঠিক আছে, ইনশাল্লাহ দেখবো ভাইয়া। এটা হচ্ছে আপনার প্রোটিন উৎপাদন হয়। প্রোটিনটা আবার গরুর মধ্যে ভেঙে আপনার ধরেন যে রুমেন থেকে রেডিকুলাম, রেডিকুলাম থেকে হচ্ছে আপনার অমাসাম, অমাসাম থেকে হচ্ছে অ্যালবামা জমে গিয়ে এটা টোটালি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড রূপান্তর হয়, যার কারণে হচ্ছে প্রোবায়োটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনারা জানেন যে নর্মাল দেখেন, আপনারা যখন গরুর খাওয়ার অল্প সমস্যা হয় আপনারা দেখেন দুইটা জিনিস খাওয়ান কিন্তু নর্মাল, একটা বায়োলাক ট্যাবলেট বা বায়োগার্ড পাউডার। এই বায়োলাক বায়োগার্ড পাউডারে কিন্তু হচ্ছে প্রোবায়োটিক প্রিবায়োটিক। তার মধ্যে এই প্রোবায়োটিকটা হচ্ছে সেই উপাদান যে উপাদানটা দিলে গরুর খাওয়ার রুচি বাড়বে। ঠিক আছে, খাওয়ার রুচি বাড়বে এবং গরুর মধ্যে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে। এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়লে গরুর মধ্যে হচ্ছে আপনার প্রোটিনের মানটা বৃদ্ধি পায়, এমাইনো অ্যাসিড পরিমাণ তারপরে বৃদ্ধি পায়, যার কারণে গরু ফ্যাটিং খুব ভালো কাজ করে। এরপর হচ্ছে মাইক্রো মিনারেল। এটা হচ্ছে আগে বললাম যে সাপ্লিমেন্টে আমাদের হচ্ছে চারটা জিনিস আছে, একটা হচ্ছে ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড। তার মধ্যে হচ্ছে মিনারেলটা হচ্ছে আমাদের মিনারেল সেকশনের, এখানে মিনারেল যাবতীয় সকল উপাদান থাকে বা এটাকে মাল্টি মিনারেল বলা যায়, সেটাই আমরা ব্যবহার করে থাকি আর কি। অনেকজন দেখা যায় মিনারেলের মধ্যে বেশ কিছু ভাগ আছে, তার বিভিন্ন ধরনের মিনারেল ব্যবহার করে আর কি। আর আমরা যেটা একটা ব্যবহার করি, এই একটাই আমাদের গরুর মধ্যে যাবতীয় সকল মিনারেলের ঘাটতি পূরণ করে। এরপর হচ্ছে রুমেন বাইপাস ফ্যাট। ফ্যাট তো সবাই চেনেন, খাওয়া নর্মালি। রুমেন বাইপাস ফ্যাট মূলত হচ্ছে, রুমেন বাইপাস প্রোডাক্টটা কি সেটা বলি। রুমেন বাইপাস প্রোডাক্ট হচ্ছে মূলত যেগুলো খাবার আমরা খাওয়াই প্রতিটা জিনিস হচ্ছে 5টা ভাগে রুমেনে যায়। আর রুমেনে যাওয়ার পরে সেটা হচ্ছে আপনার গাজন প্রক্রিয়ায় সেটা হচ্ছে চলে যায় আপনার আমাদের হচ্ছে যে জাবর কাটে আর কি রুমেন থেকে। তারপর হচ্ছে জাবর কাটা চলে যায়, জাবর কাটার পরে সেটা চলে যায় আপনার হচ্ছে রেটিকুলামে। ভাষাগুলো নাও বুঝতে পারেন আর কি, অনেকজন যারা এই বিষয়ে আর কি অভিজ্ঞ আছে তারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো রুমেনে হচ্ছে যে কোনো জিনিস গেলে হচ্ছে আপনার প্রায় 30% নষ্ট হয়ে যায়, 30 হতে 40% নষ্ট হয়। তো যেগুলো প্রোডাক্ট হচ্ছে আপনার রুমেনে হজম বা নষ্ট বা শোষণ হয় না, সেই প্রোডাক্ট গুলোকে মূলত হচ্ছে রুমেন বাইপাস প্রোডাক্ট বলে, যেগুলো গরুর একবারে হচ্ছে 4টা পাকস্থলীর মধ্যে শেষ পাকস্থলী আপনার হচ্ছে অ্যাবোমা জমে গিয়ে সেটা হচ্ছে আপনার ভেঙে যায়, ভেঙে গিয়ে গরুর মধ্যে শোষণ হয়, সেগুলোর মধ্যে রুমেন বাইপাস বলে। যার কারণে গরুতে আপনি যেগুলো প্রোডাক্ট রুমেন বাইপাস পাবেন সেটা গরুর জন্য সবচেয়ে ভালো। এরপর লাইসিন। লাইসিন হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড। আমি জাস্ট আপনাদের সংক্ষেপে বুঝাই দিচ্ছি, কারণ ভিডিওটা হলো অত্যন্ত অধিক বড় হয়ে যাবে আর কি, আমি শর্টকাট ভাষায় বোঝাচ্ছি। লাইসিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গ্রুপের। অ্যামাইনো অ্যাসিড কাজ হচ্ছে কি, আমাদের হচ্ছে মাংস বা দুধ উৎপাদন করা। এবং মনোক্যালসিয়াম, মনোক্যালসিয়াম ফসফেট এবং এমসিপি, এটা মূলত হচ্ছে আমাদের ক্যালসিয়ামের যোগান দেয়। যে মূলত হচ্ছে আমি আগে বলছি যে গরুর মধ্যে অত্যাধিক পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, যখন আপনারা এমসিপি ব্যবহার করবেন তখন গরুর মধ্যে ক্যালসিয়ামের ঘাটতিটা পূর্ণ হবে। আর যখন ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হবে তখন গরু হচ্ছে হাড়ের যে সক্ষমতা আছে বা হাড়ের একটা হচ্ছে গঠন, যদি হাড়ের গঠন ভালো না হয় তাহলে কখনো একটা গরুর মাংস বৃদ্ধি হবে না। ঠিক আছে, যখন এই এমসিপিটা মূলত হচ্ছে হাড় গঠনের ক্ষেত্রে কাজ করে, যে হাড় মজবুত করে, যার কারণে গরুতে দ্রুত মাংস বৃদ্ধি হয়। এরপর হচ্ছে লিভার টনিক পাউডার। লিভার টনিক পাউডার ব্যবহার করে কি, গরুর লিভার ফাংশনটা যত ইজি থাকবে, আমরা গরুকে যত রকম খাবার খাওয়াবো সেটা গরুকে সবচেয়ে
ভালো অ্যাবজর্ব বা হজম করার জন্য কাজ করবে। যার কারণে লিভার টনকে ব্যবহার করতে কি বায়োসার। বায়োসারটার মূলত কাজ হচ্ছে আমরা মানে গরুকে তো খাওয়াইলে হবে না, তখন এগুলো সব খাওয়ালাম কিন্তু গরু সর্বোচ্চ এগুলো হজম বা শোষণ করতে পারলাম, তাহলে কি গরু পায়খানার মধ্যে বের হয়ে যাবে, তখন তো ওটা কাজে আসবে না। যার কারণে মূলত হচ্ছে আমরা গরুতে ব্যবহার করি বায়োসার। বায়োসার ব্যবহার করলে একটা হয় কি, মানে আমরা গরুকে যতটুকু খাবার দেবো সেটা সর্বোচ্চ পরিমাণ, মানে সর্বোচ্চ পরিমাণ গরুর মধ্যে শোষণ করা হবে। এরপর আমরা ব্যবহার করি স্যালাইন। স্যালাইন আমরা সবাই চিনি নর্মালি, স্যালাইন বিষয়ে বিস্তারিত মানে কিছু বলতে হবে না আপনাদের। তো স্যালাইনটা ব্যবহারের একটা মূল কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়া দেখেন, যেমন আজকে আমাদের অঞ্চলে মোটামুটি ঠান্ডা, আবার কাল কিন্তু অত্যাধিক পরিমাণ গরম ছিল। এই গরম ঠান্ডা গরম ঠান্ডা এই মানে এই আবহাওয়া গুলো গরুর মধ্যে মানুষ ব্যালেন্স করতে পারে না। ব্যালেন্স না করার কারণে দেখা যায় কি, গরুর মধ্যে হঠাৎ করে গরু খায় না, গরুর মধ্যে জ্বর চলে আসে, পেট ফুলে যায়। যখন স্যালাইন ব্যবহার করবো তখন গরুর ভিতরে যে অভ্যন্তরীণ তাপমাত্রা আছে সেটা ব্যালেন্সিং করতে সহায়তা করে। যার কারণে মতো হচ্ছে স্যালাইন ব্যবহার করে। যারা খাবারে স্যালাইন ব্যবহার করে তাদের গরু দেখবেন যে অনেক খাবার অরুচিতে সমস্যা দেখা যায় না। গরু মূলত হচ্ছে বিভিন্ন ধরনের আবহাওয়ায় গরুর মধ্যে স্বাভাবিক মানে অস্থিরতা এটা আসে না। এর হচ্ছে হ্যালকুইনন। হ্যালকুইনন কি কাজ করেন? হ্যালকুইনন হচ্ছে আপনার নন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার, সেই সময় একটা কাজ করে। তো আমরা গরুকে ধরেন যে অনেক হাই ক্লাসিক দেখতেছেন যে কতগুলা ভিটামিন খাওয়াচ্ছি, মিনারেল খাওয়াচ্ছি, এই ওষুধ গিলা যখন আমরা খাওয়াবো তখন একটা গরুর মধ্যে আশঙ্কা থাকে যে অত্যাধিক ভিটামিন উপাদান থাকার কারণে গরুর একটা পায়তলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। যে গরু একটু খাবার পেশ কম হলে গরু পায়খানা হয়ে যায়, মানে নরম পায়খানা শুরু হয়। তো যখন আমরা হেলথ ব্যবহার করবো সেটা হচ্ছে গরু এই পায়খানা, মানে হয়তো খাবার একটু বেশ কম হলে মানে গরুর মতো নর্মাল যে পায়খানা সমস্যাটা দেখা যায় সেই সমস্যাটা হতে পারবে না, সেটা হচ্ছে ব্যালেন্সিং করা আর কি হ্যালকুইনল। তার পাশাপাশি এটা হচ্ছে গ্রোথ প্রমোটর হিসেবে কাজ করে। এরপর আসেন ফাইটেস। ফাইটেসটার মতো মূল কাজ কি, মতো আমাদের খাবারের মধ্যে, আমি আগে আপনাদের বলছিলাম দ্বিতীয় ভিডিওতে, আমাদের খাবারের মধ্যে হচ্ছে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে প্রোটিন সোর্স, একটা হচ্ছে আপনার হচ্ছে গ্লুকোজ সোর্স বা কার্বোহাইড্রেট যেটাকে বলা যায়। আর কার্বোহাইড্রেটের মূল উপাদান হচ্ছে আপনার ভুট্টা আমাদের খাবারে। আর ভুট্টাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর নর্মালি ভুট্টা আছে দেখা দেখা যায় 30% উপর ব্যবহার করা যায় না, কিন্তু যখন আমরা খাবারে এই ফাইটেসটা ব্যবহার করব তখন এই ভুট্টাকে চাইলে আমরা 30%-এর জায়গায় 60% বলতে 60% ব্যবহার করলে তারপরে গরু অনায়াসে শোষণ করতে পারবে। কারণ গরুর স্বাভাবিক আপনার সক্ষমতা থাকে 30% শোষণ করার। যখন আপনি বাড়তি ভাবে গরুকে ফাইটেস দেবেন তখন এই সক্ষমতাটা গরু আরো বৃদ্ধি পাবে। মানে এই ফাইটেসটা হচ্ছে গরু রুমেনে গিয়ে টোটালি যে কার্বোহাইড্রেট জাতীয় যেগুলো প্রোডাক্ট থাকে বিশেষ করে ভুট্টাটা, এই ভুট্টাটা পূর্ণাঙ্গ ভুট্টাটাকে গরু শোষণ উপযোগী করে তুলবে, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর যখন গরুর মধ্যে হচ্ছে আপনার ভুট্টাটা অধিক পরিমাণ শোষণ করতে পারবে তখন গরুর মধ্যে কি হবে, গ্লুকোজ বা এনার্জি, এই গ্লুকোজের পরিমাণটা বৃদ্ধি পাবে। আর আপনি তো ধরেন যে সাপ্লিমেন্ট দিচ্ছেন, লাইসিন মিথেন দিচ্ছেন, আবার খাবার 40% বাড়তি রাখতেছেন এবং গ্রোথ প্রমোটার দিচ্ছেন, তখন গরুর মধ্যে কি অ্যামাইনো অ্যাসিডের পরিমাণটা বেশি হবে। যখন খাবারে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে এবং সেই সময় খাবারে আমাদের যদি আপনার হচ্ছে গ্লুকোজের পরিমাণ বেশি থাকে তখন আমাদের খাবারটা বা উপাদানগুলো সর্বোচ্চ পরিমাণ বডিতে শোষণ হবে। যার কারণে মতো আমরা ফাইটার ব্যবহার করে থাকি। সোডিয়াম বাইকার্বনেট ব্যবহারের একটা কারণ হচ্ছে যাতে জানি খাবারে মানে গরুর মধ্যে যেন গ্যাস তৈরি না হয়। এরপর রুমেনি, রুমেনি হচ্ছে গরুর যে রুমেন আছে বা যেখানে আছে আমাদের যাবতীয় সকল খাবার শোষণ হয়, এই রুমেনিটা ব্যবহার করলে হচ্ছে রুমেনের মধ্যে একটা বাড়তি এনার্জি থাকে, যার কারণে রুমেনের কার্যক্রমটা সর্বোচ্চ পরিমাণ মানে রুমেন কার্যক্রম মানে রুমেনের যে কার্যক্রম গুলো আছে সেটা রুমেন সর্বোচ্চ পরিমাণ দিয়ে সেই কার্যক্রম গুলা পরিচালনা করতে পারে। আর রুমেনের যখন কার্যক্রম সে সর্বোচ্চ দিয়ে পরিচালনা করতে পারবে তখন দেখবেন যে আমরা গরুকে যাই খাওয়াই না কেন সেটা সর্বোচ্চ পরিমাণ গরুর মধ্যে শোষণ হবে এবং সেটা সর্বোচ্চ কাজে আসবে। তারপর লাইমস্টোন পাউডার, এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম কার্বনেট পাউডার। এটা ব্যবহার করার একটা মূল উদ্দেশ্য হচ্ছে এটা প্রথমত আমাদের মানে গরুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, দ্বিতীয় হচ্ছে গরুর যে সঠিক একটা মাংসের ওয়েট সেই ওয়েটটা ধরে রাখে। এবং অ্যামাইনো প্রোট, এটা হচ্ছে আমাদের প্রোটিনের মূল সোর্স, এটা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড সোর্সের প্রোটিন আর কি। তো এই প্রোটিনটা ব্যবহার করলে হয় কি গরুর মধ্যে হিউজ পরিমাণ আপনার অ্যামাইনো অ্যাসিডের উৎপাদন হয়। আমি তো আগে বলছি আপনাদের, গরুর মধ্যে যত অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বাড়াইতে পারবেন গরু হচ্ছে তত দ্রুত ফেরেনি হবে। কারণ গরু মূলত খায় দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং একটা হচ্ছে গ্লুকোজ। আপনি খাবার এমন ভাবে রাখবেন খাবারের প্রোটিন মান বৃদ্ধি করেন, মানে প্রোটিন তো ভেঙে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড, মানে এই ধরেন যে অ্যামাইনো প্রোট দেওয়ার পরে প্রোটিন খাওয়ান একই কথা হয়। তো আমাদের এখানে একটা হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে অনেকজন হচ্ছে প্রোটিনের সোর্স হিসেবে গরুকে ধরেন যে শুটকির গুঁড়া বা মাছের গুঁড়া গুলা খাওয়াই থাকে।
ভাই মাছের গুঁড়াটা হচ্ছে আমিষ বা প্রোটিন, এটা ঠিক, কিন্তু গরুর মধ্যে এমন কোনো ক্যাপাসিটি মানে গরুর রুমেন যেটা আছে এখানে শোষণ হয়, গরুর রুমেনে এমন কোনো ক্যাপাসিটি নাই যে সেটা হচ্ছে মাছকে শোষণ করতে পারবে। যার কারণে যারা আমরা মাছ গরুকে খাবার, সেটা রুমেনে জাস্ট একটু মানে প্রেসার ক্রিয়েট করে সেটা আবার পায়খানার মধ্যে বের হয়, রুমেনে না মাছ শোষণ হয় না। টোটালি মাছ ব্যবহার করে আপনার কখনোই কোনো ভালো রেজাল্ট ইনশাল্লাহ পাবেন না। যার কারণে আমরা ব্যবহার করি যেটা প্রোটিন সোর্স, এটা হচ্ছে অ্যামাইনো সোর্সের, মানে এখানে মূল সোর্স থাকে নাইট্রোজেন। আর এই নাইট্রোজেনটা মূলত সরাসরি গরুর মধ্যে ভেঙে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে, যার কারণে মূলত গরুগুলোর সর্বোচ্চ পরিমাণ আসে। তো আপনাদের সাপ্লিমেন্ট তালিকা নিয়ে যে কারো কোনো প্রশ্ন থাকে বা না বুঝে থাকেন আপনারা জানাবেন ইনশাআল্লাহ। সাপ্লিমেন্টের সেক্টরটা আমরা ইনশাআল্লাহ ক্লোজ করবো। আপনাদের কারো কোনো জানা থাকলে সেটা হাত তুলবেন, আমি আপনাদের বলার ইনশাআল্লাহ সুযোগ করে দেবো। সাপ্লিমেন্ট নিয়ে আপনাদের কারো কোনো জানার আছে? আমার যতটুকু মনে হচ্ছে আপনাদের সাপ্লিমেন্ট নিয়ে কারো তেমন কিছু জানার মনে হয় প্রশ্ন নেই। তো তাহলে আমি হচ্ছে সাপ্লিমেন্ট সেক্টরটা ইনশাআল্লাহ ক্লোজ করতেছি। বা বাড়তি কোনো সাপ্লিমেন্ট নিয়ে আপনাদের কারো যদি প্রশ্ন থাকে ইনশাআল্লাহ সেটাও করতে পারেন। তো দেখ আলহামদুলিল্লাহ আমরা এখন এই চ্যাপ্টারটা ক্লোজ করবো। এরপর আসলে আমাদের খাদ্য রেশনটা আমি বলছিলাম কি, গরুর খাদ্য তৈরি করা যায় হচ্ছে আমাদের হলো 4 ভাগে বা 3 ভাগে তৈরি করা যায়। একটা হচ্ছে গরু মোটাতাজাকরণের জন্য, এবং এই মোটাতাজাকরণ খাবারটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার ষাঁড় গরু স্পেশাল ষাঁড়ের জন্য, একটা স্পেশাল শুকনো গাভী প্যারেন্টিং করার জন্য। একবার বলছেন যে গরুকে সাপ্লিমেন্ট খাওয়ালে অতিরিক্ত ভিটামিন ইনজেকশন প্রয়োগ করতে হয় কিনা। বা এই সাপ্লিমেন্ট খাওয়ালে গরুকে অতিরিক্ত ভিটামিন ইনজেকশন প্রয়োগ করার প্রয়োজন হয় না। তবে যেহেতু আপনি ফার্স্ট টাইম মানে একটা খাবার গরুকে খাওয়াবেন, সেটা শোষণ হওয়ার জন্য কতগুলো সময় দিতে হবে। আর আমরা মূলত হচ্ছে মানে মাল্টিভিটামিন যেগুলো আমরা প্রয়োগ করে থাকি আমাদের গরুতে ফার্স্ট টাইম যে সময় মূলত আমরা তখন গরুকে আংশিক পরিমাণ খাবার আর কি দিয়ে শুরু করাই, সে সময় আমরা মনে করেন যে ভিটামিন গুলো প্রয়োগ করি। সে সময় যদি করতে চান ফার্স্ট টাইম তাহলে করতে পারেন, কিন্তু সেকেন্ড টাইম আপনার গরুকে ভিটামিন ইনজেকশন প্রয়োগ করার কোনো প্রয়োজন হবে না, কারণ আপনাদের সাপ্লিমেন্ট যদি ব্যবহার করে থাকে, সাপ্লিমেন্ট আপনারা ধরেন যে এই ভিটামিন প্রিমিক্স যেটা আছে আর কি, তারপর হচ্ছে মাইক্রো মিনারেলস, এটু যে সকল কিছু ইনশাল্লাহ আপনাদের সাপ্লিমেন্টের মধ্যে থাকবে। আপনাদের বাড়তি ভিটামিন ইনজেকশন কোনো কিছু প্রয়োগ করতে হবে না। আর আপনারা নর্মালি যারা দেখেন যে আমরা বিভিন্ন ধরনের ইনজেকশন প্রয়োগ করে থাকি, আমরা প্রশ্ন আসতে পারে যে ভাই ইনজেকশন ছাড়া কি গরু ফ্যাটেনিং করা সম্ভব হয় কিনা। জি ভাই, ইনজেকশন মানে টোটালি কোনো ইনজেকশন ছাড়া গরু ফ্যাটেনিং করা সম্ভব। মানে আপনি ইনজেকশন প্রয়োগ না করলেও গরু ফ্যাটেনিং হবে, জাস্ট আপনাকে এতটুকু করতে হবে, গরুকে ক্রিমি মুক্তটা মাসবে কিন্তু করতে হবে। ঠিক আছে। তারপরে গরুর মধ্যে মানে গরুকে জাস্ট ক্রিমি মুক্তটা করবেন, যদি চান করে ইনজেকশন প্রয়োগ করবেন, ইনজেকশন প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। তবে ইনজেকশন প্রয়োগ করলে এখন বলতে পারেন লাভ কথা থেকে ভাই, এখানে লাভ জাস্ট এতটুকু, আপনাদের একটা গরু ইনজেকশন ছাড়া যদি ফ্যাটেনিং করতে চান শুধুমাত্র খাবার দিয়ে, ওই গরুটা ফ্যাটেনিং করতে আপনার যদি সময় লাগে 70 দিন, আপনার যদি ইনজেক্টেবল এটুকু ব্যবহার করে থাকেন তাহলে সেগুলো দেখা যাবে যে মাত্র 60 দিনে ওই ফ্যাটেনিং চলে আসবে। বলতে এখানে চাষ শুধু 10 দিনের কম বেশ হবে ইনশাল্লাহ, মানে আমার ট্রলি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বললাম। যদি ইনজেকশন প্রয়োগ না করেন তাহলে একটা গরু ধরেন যে মানে 10 দিন, মানে ইনজেকশন প্রয়োগ করলে, কারণ যে যে গরুটা 60 দিন হবে ইনজেকশন প্রয়োগ না করে, সেই গরুটা সর্বোচ্চ 70 দিন সময় লাগবে, জাস্ট এতটুকু। কিন্তু যারা হচ্ছে আপনার প্রফেশনাল খামারি, তাদের কাছে এই 10 দিন কিন্তু অনেক সময়। 10 দিনে একটা গরু নিয়ে আসে কিন্তু গরুকে স্বাভাবিক ট্রিটমেন্ট মানে ট্রিটমেন্ট শেষ করে গরু ক্রিমমুক্ত করে জিংলি অটোমেটিক শেষ করা যায়। ঠিক আছে। যার কারণে যারা আপনার কন্টিনিউয়াস যারা খামার নেন, প্রফেশনাল যারা খামার করে, তার কাছে এই 10 দিন অনেক ইম্পর্টেন্ট সময়। তো আর কার প্রশ্ন থাকলে ইনশাল্লাহ জানাবেন। আর না থাকলে ইনশাল্লাহ আমি হচ্ছে যে খাবারের যে প্রকারভেদ আছে আমি বলছিলাম, খাবারটাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার ফেরেনিং খামারকে তো 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনার স্পেশাল ষাঁড়ের জন্য, একটা স্পেশাল গাভী ফেরেনিং এর জন্য, আর একটা হচ্ছে দুগ্ধবতী গাভীর জন্য। এই তিন এই তিনটা সেক্টরে খাবার তৈরি করলে মূলত হচ্ছে অ্যাভেলেবল হয়ে যায়। এর পাশাপাশি চাইলে একটা গ্রুপ করা যায়, মূলত হচ্ছে যে গ্রুপটা হচ্ছে যারা লং প্রজেক্ট করে, মানে যে খাবারটা দিলে গরু কম খরচে মধ্যে একটা খাবার উৎপাদন করা যাবে, এবং সেই খাবারটা দিয়ে গরুকে লং প্রসেস মানে দিলে খুব কম কস্টিং এর মধ্যে গরুটা কন্ট্রোলস নিয়ে গরুর বৃদ্ধি ধরে থাকবে।
আমি আপনাদের কাছে প্রথম আলোচনায় নিয়ে যেতে চাচ্ছি আমি খাদ্য রসুনের মধ্যে যে স্পেশাল সাড়ে তিনের তালিকাটা আছে, দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই বিষয়টা দেখতে পারেন। তো এই রেশনটা মূলত করার কারণ কি, আগে বলছি, যেখানে দেখতে পাচ্ছেন 200 কেজি তালিকা, এখানে ভুট্টার পরিমাণ আছে 90 কেজি 200 কেজিতে। তার মানে দেখা যাচ্ছে যে প্রায় আপনার 45% থাকতেছে ভুট্টা। এখন এই ভুট্টা আমরা পরিমাণের চেয়ে বেশি ব্যবহার করছি, কারণ হচ্ছে কি আমাদের খাবারে আমাদের গ্লুকোজের মান বেশি প্রয়োজন। আর ভুট্টাটা আমাদের বেশি ব্যবহার করছি, এটা শোষণ করতে পারবে, কারণ আমরা আমাদের খাবারে ফাইটাস ব্যবহার করছি, মাল্টি আনজেম ব্যবহার করছি এবং সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করছি, যার কারণে আমাদের ভুট্টাটা সর্বোচ্চ পরিমাণ শোষণ হবে এবং গরুর মধ্যে কোনো গ্যাস হতে পারবে না, আমরা খাবার সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করছি। এরপর ডিওআরবি ব্রান্ড। এটা মূলত আপনার ডিওএল রাইস ব্রান। এটা মূলত রাইস পালিশ থেকে যে তেলটা থাকে আর কি, এই তেলটা বের করার পরে যে অংশটাকে সেটাকে মূলত ডিওপি ব্রান্ড বলে। তো ডিওপি ব্রান্ড 14% থেকে বেশি থাকে, মিনিমাম 18% প্রোটিন থাকে এবং এটার দাম অত্যন্ত সস্তা। এরপর আপনার সোয়ামিল খোল। সোয়ামিল খোল আমাদের ফ্যাটিং সেক্টরের মধ্যে সবচেয়ে হাই ক্লাসিক একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা দামের দিক দিয়ে সর্বোচ্চ এবং মানের দিক দিয়ে সর্বোচ্চ এবং রেজাল্টের দিক দিয়ে সর্বোচ্চ পরিমাণ আসে, সেটা ব্যবহার করে প্রায় 20 কেজির মতো, 10% করে সর্বনিম্ন। এরপর ডিডিজিএস বা আপনার সরিষার খোল, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। অধিকাংশ গুলো দেখা যায় যে কিছু গরু খোল খেতে চায় না, যেগুলো গরুকে মূলত আমরা ব্যবহার করি কি ডিডিজিএসটা ব্যবহার করা আর কি। আর ডালের ভুসি, যে কোনো ডালের ভুসি চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এরপর লবণ খাবারের রাশি ব্যবহার করবেন। আর এর পাশাপাশি আপনারা ব্যবহার করবেন ধানের কুড়া বা অন্যান্য যারা ব্র্যান্ড ব্যবহার করতেছেন রাইস পালি, সেটা ব্যবহার করতে পারেন। বা ধানের কুড়াটা ব্যবহার করে, ধানের কুড়া ব্যবহার করলে হবে কি গরুর মধ্যে আপনাদের যে অনেক গরু পায়খানা করে, এই পায়খানাটা ইনশাল্লাহ কন্ট্রোলে রাখবে। তারপর সাপ্লিমেন্ট যেটা থাকবে সেটা আপনার 16 কেজি, মোট হবে আপনার 214 কেজি খাবার। তার থেকে ভিডিওটা আমি বেশিক্ষণ করবো না আর কি, আমার মাথা আমার প্রচন্ড ব্যথা, লিস্ট করতে গিয়ে আমার অনেক সময় কম্পিউটার দোকানে চলে গেছে। তো এরপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে, সেটা খাদ্য প্রয়োগের নিয়ম। যে খাদ্যের প্রয়োগের নিয়মটা যদি কেউ মিস্টেক করে, তাহলে কিন্তু গরু 2 মাস ফ্যাটিং করতে পারবে না। মানে আমাদের এই ক্লাসটা শেষে যে ক্লাসটা থাকবে সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে ইনশাল্লাহ। তো সেই ক্লাসে আমরা শেখাবো কি, আজকে যেমন শিখাচ্ছি আমি, যে আমাদের ষাঁড় গরু এবং শুকনো গাভী ফ্যাটিং এর ক্ষেত্রে আমাদের এখানে জাস্ট একটু পার্থক্য কি জন্য হলো, এই উপাদানগুলোর মধ্যে আমাদের একটু পার্থক্য কি জন্য হলো, সেই পার্থক্যর কারণটা আমি আপনাদের ইনশাল্লাহ বুঝিয়ে বলবো। তো আর পরে আমাদের যেটা আকর্ষণীয় ক্লাস থাকবে সেটা বলি, যে আমাদের খাদ্য প্রয়োগের সঠিক নিয়ম। আমাদের যে যে নিয়মটা কেউ যদি ভুল করে, এই ভুল করলে আপনার এই আপনি যে রেশিও গুলো আমি দিলাম, এই টোটালি আপনি সব কিছু ইনশিওর করে একটা ভালো মানের খাবার তৈরি করলেন, এই তৈরি করার পরেও আপনি গরু 2 মাস ফ্যাটিং করতে পারবেন না। যে ভুলটা করলেন ইনশাল্লাহ সেই ভুলের সমাধান, কি আপনার সমাধান করবেন সেটা এবং কি কারণ, কারণ সহকারে ইনশাল্লাহ, যুক্তি সহকারে ইনশাল্লাহ আমি আপনাদের বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। আশা করি সেটা আপনাদের মোটামুটি ইনশাল্লাহ কাজে আসবে। তো আমার ইতিমধ্যে আমি আপনাদের স্পেশাল সারের তালিকাটা দিয়েছি, এখন আমি আপনাদের স্পেশাল শুকনো গাভীর তালিকাটা বলতেছি। তো শুকনো গাভী আমরা 200 কেজি, 200 কেজি তালিকা আমরা ব্যবহার করতে গিয়ে ভুট্টা ব্যবহার করতে গিয়ে 100 কেজি। তো ভুট্টাটা বেশি ব্যবহার করার কারণ যে খাবারের মধ্যে গ্লুকোজের মান বাড়ানো, এটা বুঝতে পারছেন। এবং ভুট্টাটা অধিক করে প্রয়োজন হবে, কারণ আমরা খাবারে সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করব, আমরা ফাইটেস ব্যবহার করব, মাল্টি এনজাইম ব্যবহার করবো এবং সোডিয়াম কার্বনেট ব্যবহার করবো, যাতে আমরা বেশি পরিমাণে ভুট্টা ব্যবহার করতে পারি, এটা আমাদের জন্য সিম্পল। এরপর আমাদের ডিওআরবি ব্র্যান্ড, এটা আগেই বললাম আপনি, এটা আমাদের রাইস প্লাস থেকে তৈরি আর কি, এটা আমাদের 18% প্রোটিন থাকে। এরপর সয়াবিন খোল। এরপর আমাদের সারের তালকে আমরা দেখি রেডফিট খোলটা দেখি নাই, তো আমরা এখানে গাভিতে রেডফিট খোলটা ব্যবহার করি। এটা 20 কেজি 10% করে। এরপর ডালের ভুসির পরিমাণ অত্যাধিক কম এবং লবণের পরিমাণটা সেম একই, এবং রাইস পালিশ বা চুড়ার পরিমাণটা একটু বেশি। তো এটার মধ্যে আমরা এখন যে তালিকার মধ্যে আমাদের পার্থক্য আছে রেডফিট খোলটা। তো রেডশিট খোলে আমরা সারে কি জন্য ব্যবহার করি না। তো এই এতটুকু পার্থক্য রাখার এটা কারণ কারণ এই পার্থক্যটা আমি এখন আপনার প্রশ্ন আসতে হবে, এই পার্থক্যটা আমি কথা পেলাম এটা প্র্যাকটিক্যালে। প্র্যাকটিক্যালে আমি গরুকে খাবার খাওয়াই বা খাবার প্রস্তুত করে আমি যে গুণগণটা পেয়েছি, সেখান থেকে মূলত আমাদের এই খাবার রেশনের পার্থক্যটা করো। তো পার্থক্যের মধ্যে আমাদের প্রথম যেটা, সেটা আমাদের গাভীর খাবার রেপশিট আছে এবং আমাদের ষাঁড়ের খাবার রেপশিট নেই কেন, প্রশ্ন আসতে পারে। রেপসিটা কিন্তু অত্যন্ত ভালো। আগে রেপসিটটা বোঝায়, রেপসিট থেকে, রেপসিট মূলত সরিষা থেকেই তৈরি, তবে এটা প্রক্রিয়াটা আলাদা এবং যার কারণে আমাদের সাধারণ আপনার সরিষা তেল প্রোটিন থাকে মিনিমাম 34%, কিন্তু আপনার
রেপফিড খৈলে মানে সরিষার যে রেপফিড খোলটা আছে এটাতে প্রোটিন থেকে মিনিমাম আপনার 39 থেকে 40% প্রোটিন থাকে, এবং এটা দামের দিক দিয়ে প্রায় সরিষার খোলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তো এই রেপসিডটা আমরা ব্যবহারের একটা কারণ হচ্ছে মানে গরুর মধ্যে কিছু হরমোন জাতীয় মানে হরমোনের কিছু ব্যালেন্সিং থাকে, যার কারণ হচ্ছে কি ষাঁড় গরু সবসময় দেখবেন যে এটা একটা উন্নত মানে একটা স্বাস্থ্য মানে একটা আকর্ষণীয় খাবার ষাঁড় গরু খেতে পছন্দ করে। কিন্তু শুকনো গাভী হচ্ছে আপনি যাই দেন না করেন শুকনো গাভী সেই খাবারটাই খাবে। কিন্তু আপনার হচ্ছে ষাঁড় গরুকে আপনি যে সেই খাবার আপনি কখনোই খাওয়াতে পারবেন না, যার কারণে মূলত হচ্ছে এবং খৈলের স্বাদ হচ্ছে কিন্তু তিক্ত স্বাদ। যার কারণে সরিষার খোল বা সরিষা বা বিশেষ করে রেপসিড খোল যে আমরা সারে খাবার ব্যবহার করে থাকি, সে সময় দেখা যায় ষাঁড় গরুটা কখনো স্বাচ্ছন্দ্যে খাবার খেতে চায় না। আর যে গরুগুলা স্বাচ্ছন্দ্যে খাবার খায় না বলতে হচ্ছে ধরেন আমরা একটা গরুকে খাবার দিয়েছে সকালবেলা ধরেন 2 কেজি খাবার দিলাম, এই খাবারটা গরু খাইতে সময় লাগতেছে আধা ঘন্টা 20 মিনিট ধরে ধীরে ধীরে খাচ্ছে। দেখবেন যে যে গরুটা খাবার ধীরে ধীরে খায় সে গরুর গ্রোথের মান মানে মাংস বৃদ্ধির মান মানে একবারে খারাপ, মানে মাংস বৃদ্ধির একটা মান অত্যাধিক কম। আর যেগুলো ধরেন যে আপনি খাবার নিয়ে দেবেন মানে খাবার আপনি সাজাচ্ছেন দেখবেন যে গরু খাবার জন্য অলরেডি অস্থির হয়ে আছে, যার আপনি খাবারটা নিয়ে গেলেন একটা গরু খাবার দিতে সর্বোচ্চ লাগে সময় লাগে 1 থেকে 1.5 মিনিট। মানে যে গরু যত দ্রুত খাবার খায় সেই গরু তত দ্রুত ফেরে নেওয়া হয়, এটা একটা বাস্তব অভিজ্ঞতা। আর যারা খামার করে তাদের ইনশাল্লাহ এই ইনশাল্লাহ অভিজ্ঞতাটা পেয়েছেন যে গরুকে খাবার যে দেওয়া মাত্রই যে গরু খাবার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে সে গরুর যে মাংস বৃদ্ধির মান বা হার সেটা অত্যাধিক বেশি। তো এই মূলত হচ্ছে মানে গরুটা স্বাচ্ছন্দ্যে খাবার খায়, সেই জন্য মূলত হচ্ছে আমরা এই সারের খাবারটা আমরা রেফিডটা ব্যবহার করি না, সেই সারের খাবারটা আমরা হচ্ছে সবেন ফলের পরিমাণটা বেশি রাখি। এবং সবেন ফলের পরিমাণটা বেশি রাখার কারণে এখানে প্রোটিন মানটা একটু তুলনামূলক গাভীর খাবার চেয়ে বেশি হয়, এবং ষাঁড় গরুটা এই খাবারটা স্বাচ্ছন্দ্যে খায়। যার কারণ হচ্ছে যে যখন একটা গরু স্বাচ্ছন্দ্যে খাবার খায় সে গরুটাতে হচ্ছে সর্বোচ্চ মাংস গ্রোথটা আসে। যার কারণে মূলত হচ্ছে আমাদের খাবারের মধ্যে দেখবেন যে আমাদের যেটা সারের খাবার সেখানে ফিটা আমরা ব্যবহার করি না, এই সারের খাবারে আমরা হচ্ছে ডালের ভুসি এটা আছে এটা সারগুলো খুব আনন্দের সহিত খাই। আর আমাদের আমাদের হচ্ছে যে ডাবলের ভুসি আছে বা ডালের ভুসি সেটা আমাদের বাড়ানো আছে, এবং সয়াবিন সারগুলো খুব পছন্দ সহকারে খাই, সেটা আমাদের সবের ফলের পরিমাণটা বাড়ানো আছে। মূলত এই একটাই কারণ যাতে আমাদের গরুটা সর্বোচ্চ পরিমাণ খাবারটা স্বাচ্ছন্দ্যের সঙ্গে এবং মজা করে জানি খায়। তো এটাই আমাদের মুখ্য কারণ। আর এখানে এতটুকু জাস্ট পার্থক্য করা। আর আপনাদের মধ্যে আজকে ক্লাস এখানে শেষ করবো, এবং এর পরবর্তী ক্লাসটা ইনশাল্লাহ আমাদের থাকে অলরেডি আমাদের এটা 4তম ক্লাস। কারণ 5তম ক্লাসে ইনশাল্লাহ আমি যেটা বলছিলাম আমাদের যে প্রয়োগ বিধি আছে যে ভুলটা করলে আমরা মানে আমরা ফুল ট্রিটমেন্ট সঠিকভাবে করি, তারপর আমরা যদি সর্বোচ্চ ভালো মানের খাবারটা তৈরি করে গরু খাওয়াই তারপরে ট্রেনিং হয় না যে কারণে সেই কারণে ইনশাল্লাহ আমি আপনাদের সমাধান করে দিব ইনশাল্লাহ। আর আপনারা এই তালিকাটা ইনশাল্লাহ ফলো করতে পারেন, এই তালিকা নিয়ে আমি আপনাদের কিছু কি কথা বলে রাখি। এটা মূলত হচ্ছে আপনার 2 মাসের মডেলকরণ পরিচর্যা পদ্ধতি। এই পদ্ধতিটাকে আমরা হচ্ছে টোটাল 2 ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে গরুর ঘাটতি পূরণ বা দুর্বলতা দূর করা, একটা হচ্ছে বাড়তি মাংস বৃদ্ধির জন্য। এখানে আমরা 1 থেকে 28তম দিন মানে আমরা গরুদের কাটিং করা আপনার জন্য 2 মাস, এই 2 মাসটাকে আমরা ভাগ করেছি হচ্ছে আমাদের মানে এই টোটাল 60 দিনকে আমরা ভাগ করেছি দুইটা সেক্টরে। প্রথম 1 মাস হচ্ছে আমাদের ঘাটতি পূরণ, এবং দ্বিতীয় 1 মাস হচ্ছে বাড়তি মাংস বৃদ্ধির জন্য যে ট্রিটমেন্ট থাকে আর কি। তো এই ট্রিটমেন্টটা আপনার টোটালি মানে প্রপারলি 100% ইনশোর করতে পারবেন সেটা হচ্ছে যদি আপনার একবার শুকনা গরু কিনেন। যেমন আপনারা দেখছেন আমার ফার্মের গরুগুলো আমরা কিনছিলাম কেনার দিনে অত্যাধিক দুর্বল, শরীরে হাড় ছাড়া কোনো কিছু নেই, এগুলো গরুর ক্ষেত্রে আপনার এই পূর্ণাঙ্গ রেশিওটা আপনারা মেনটেন করতে পারেন। আর যদি আপনারা কম মানে একবারে দুর্বল গরু না কেনেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে বেশ কিছু জিনিস বাদ দিয়ে ইনশাল্লাহ করতে পারেন। ঠিক আছে। আর এখানে আমি দেখেন যে বিশেষ গুরুত্ব দিয়েছি যে অতি হাড্ডিসার গরুর ক্ষেত্রে পূর্ণাঙ্গ তালিকা প্রযোজ্য এবং গরু ভেদে তালিকা পরিবর্তনশীল। ইনশাল্লাহ সেটা যারা আপনাদের আমাদের নিয়মিত আর কি আপডেট গুলো বা কন্টেন্ট গুলো দেখেন তাহলে সেখানে আপনারা বুঝতে পারবেন। আর ইনশাল্লাহ আপনাদের অনলাইন ব্যাচ 2-3টা শেষ করার পরে ইনশাল্লাহ আমি টোটালি আমার খামারে আমার প্রতিষ্ঠানে আপনাদের মানে সরাসরি ইনশাল্লাহ ট্রেনিং এর ব্যবস্থা করবেন, মানে হাতে কলম ইনশাল্লাহ আমি আপনাদের শেখাবো প্রতি মাসে 15 জন করে। জাস্ট 3 দিন আসতে হবে, এবার 3 দিন থাকতে হবে, এটা থাকার ব্যবস্থা করে দিব আমি। তো 3 দিন থেকে 3 দিন পর হচ্ছে 6টা ক্লাস হবে, সকালে একটা বিকালে একটা। ইনশাল্লাহ 3 দিনে আমি আপনাদের থাকা খাওয়ার ইনশাল্লাহ ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আপনারা এসে একবার হাতে কলমে মানে এই খাবার তৈরি থেকে শুরু করে গরুকে ট্রিটমেন্ট ইনজেকশন না হ্যান ত্যান ট্যাবলেট একটু যে যা আছে আদার্স ইনশাল্লাহ আমি আপনাদের সব ইনশাল্লাহ সেখানে ব্যবস্থা করবো। তো আজকের ক্লাসটা আমি এখানেই ইনশাল্লাহ কমপ্লিট করব, তার শেষে হচ্ছে আমি আপনাদের কাছে জেনে নেবো যে কারো কিছু কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা বলবেন, সেই প্রশ্নটা ইনশাল্লাহ সমাধান করার আমি চেষ্টা করবো।
ইনশাল্লাহ প্রশ্ন উত্তর শেষে আজকে ক্লাস শেষ শেষ করবো আমরা, এবং পরবর্তী যে ইম্পর্টেন্ট ক্লাসটা আছে সেটা আমি আপনাদের তারিখ ইনশাল্লাহ জানিয়ে দেবো। তো আপনাদের কারো প্রশ্ন থাকলে সব প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি আচ্ছা খাবার গুলো নিতাম 100 কেজি আপনার থেকে, তো কিভাবে অর্ডার করব? ভাই কাইন্ডলি একটু জোরে বলুন ভাইয়া, তাহলে শুনতে সুবিধা হবে আমি আর কি। হচ্ছে খাদ্য যে আপনি যে জনতা ক্যাটাল ম্যাচ ফিড বিক্রি করেন না, ওইটা আমি নিতাম। তো কিভাবে অর্ডার করব সেটাই বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা পার্সোনালি পার্লার নক দিন, সেখানে ইনশাল্লাহ বলে দিব। তারপর বলে দিচ্ছি এটা হচ্ছে জাস্ট আপনার নাম ঠিকানা আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, কতগুলো প্রোডাক্ট লাগবে এটা এতটুকু জানিয়ে ইনশাল্লাহ সেখানে আপনাকে আমি বিষয়গুলো জানিয়ে দেবো। মানে ক্লাসে এগুলো বিষয় বললে একটু অন্যরকম হয়ে যায় আর কি। ওকে পার্সোনালি স্যার। নক দিন, ইনশাল্লাহ জানিয়ে দেবো আমি আপনাকে ইনশাল্লাহ। এরপর আর কার কোনো প্রশ্ন আছে? ভাই 3 নাম্বার পিডিএফটা ডাবল আসছে, 2 নাম্বার পিডিএফটা দেখতেছি না, একটু 2 নাম্বারটা যদি দেন। 3 নাম্বার পিডিএফ পিডিএফ যায় না মূলত হচ্ছে কোনটা একটু বলবেন না, মানে হচ্ছে 3 নাম্বারে আপনি সারের তালিকাটা পেয়েছেন? জি, গাভীরটা পাইনি। শুকনো গাভিটা, আচ্ছা ঠিক আছে, ওটা আমি ক্লাস শেষে ইনশাল্লাহ আবারও ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। এরপর আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন ইনশাল্লাহ বলবেন? আপনার এই যে হজরত ভাই, খাদ্য, আপনি এই সেদিন খাদ্য আপনি কি সেদিন আসছিলেন ছাগলকে না? খাওয়ানো যাবে? জি ভাই আমি সেদিন গেছিলাম ভাই। দেখ মাশাল্লাহ। জি আশরাফুল ভাই কিছু বললেন ভাইয়া, বলবেন? আমি বললাম যে আপনার যে ম্যাচ ফিড, এই ম্যাচ ফিড কি ছাগলকে খাওয়ায় বেনিফিট পাওয়া যাবে? ছাগলকে চালে খাওয়াতে পারবেন, বাট সেখানে একটু ভুসির পরিমাণটা একটু বেশি রাখবেন, মানে ভুসি বাড়তি ব্যবহার অ্যাড করবেন। বা বর্তমান যে রেশিও দেওয়া আমিরুল হয়, ভাই, ভয়েস তো মানে স্লো আসছে ভয়েস এখন কি একবার স্লো থেকে। স্লো আসতেছে? এখন ভয়েস ঠিক আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, চলো, শোনা যায় না। জি, এখন 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 শুনতে একটু ঠিক পাচ্ছেন আছে, ক্লিয়ারলি? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আর কারো প্রশ্ন আছে ইনশাল্লাহ বলেন। শোনা যায় কিন্তু প্রথম দিকে আরো ক্লিয়ার ছিল। বুঝতে পারছি না কি কারণে সাউন্ড কমে গেছে। আচ্ছা, ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো আমরা, ইনশাল্লাহ আজকে এইভাবে যাক। ইনশাল্লাহ পরে যেটা ইম্পর্টেন্ট ক্লাস আছে ইনশাল্লাহ সেখানে ইনশাল্লাহ সর্বোচ্চ ফোকাসিং দিয়ে আচ্ছা ঠিক আছে, ক্লাস ক্লাস আজকে শেষ ক্লাসে, হইলে একটু পার্সোনালি মানে আমি একটু ফোন দেবো আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তবে আজকে ক্লাসের জাস্ট এতটুকুই ছিল, মানে আজকে ক্লাসটা হয়তো মানে যারা আমাদের তৃতীয় ক্লাসটা করছেন তারা আজকের ক্লাসের যে মূল ভাব সেটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। কেননা হচ্ছে এই ক্লাসের যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে আমরা তৃতীয় ক্লাসে একটু যে সবকিছু বুঝাইছে, তবে সেই ক্লাসটা প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছিল মানে এই জিনিসগুলো বুঝাইতে। তবে সেই ক্ষেত্রে সেদিন শুধুমাত্র আমাদের রেশিও বা তালিকাগুলো দেওয়া হয়নি, যার কারণে মতো আজকের এই ক্লাসটা জাস্ট আপনাদের এই নোট গুলো দেওয়া। সেদিন আজকে আমি বিস্তারিত কোনো আলোচনা করিনি, আজকে পূর্বের আলোচনা গুলো। তারপর আর কারো প্রশ্ন আছে? মানে আপনাদের আর কারো প্রশ্ন আলোটা মতে অনেকজন চলে গেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসের তারিখ আমি অতি দ্রুত ইনশাল্লাহ জানিয়ে দেবো। আর সেটা ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট হবে, কারণ সেটা হচ্ছে খাদ্য প্রয়োগের যে সঠিক নিয়ম সেই নিয়ে ইনশাল্লাহ। সেখানে সবাই যত সময় থাকবেন ইনশাল্লাহ। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ, আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন সুস্থ রাখে। আর মূলত ক্লাসটা হয়তো বা একটু দেরি হইতে পারে, কারণ আমি হচ্ছে বৃহস্পতিবার একটু ঢাকা যাবো, আমি রোববার আশা করি ইনশাল্লাহ রবিবার ইনশাল্লাহ ক্লাস হবে। আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, আমি বৃহস্পতিবার তো গাড়িতে থাকবো, শুক্রবার শনিবার ঢাকায় থাকবো আর কি। আহ দেখি ইনশাল্লাহ ঢাকায় ক্লাস নেওয়ার সময় ঢাকায় ক্লাস নেবো, বা অন্যথায় ইনশাল্লাহ রোববার ইনশাল্লাহ ক্লাস হবে। আমি আপনাদের সেটা ফেসবুকে ইনশাল্লাহ জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, এবং সবাইকে সঠিকভাবে বিষয়গুলো বোঝার এবং সেই হিসেবে বাস্তবায়ন করার, এবং আপনাদের সকলের নেক আশা বা নিয়াত সেগুলো সঠিকভাবে পূর্ণ করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।